পর্ব 22। রাস্তার পাশ ঘেঁষে ছোটখাটো একটা কফি শপ। রিচ সেই কফি শপের ভিতরে না বসে বাইরে একটা টেবিলে বসলো। আসিফ তার পাশেই থতমত মুখে দাঁড়িয়ে একবার গুরুগম্ভীর রীতের দিকে তাকালো, তো অন্যবার কাঁচুমুচু করে বসে থাকা মায়ার দিকে তাকাচ্ছে। আরে আরে, আসলে পরিস্থিতিটা এমন যে ফ্যাসাতে পরে আসিফ সরাসরি কারো মুখের দিকে তাকাতেও পারছে না। পাছে যদি রীত রেগে যায় বা মায়া আসিফের সরাসরি তাকানো বিব্রত বোধ করে, সেজন্য আসিফ সরাসরি মায়ার দিকেও তাকালো না। ছোট টেবিলের 4টে চেয়ারে মধ্যে রীত মুখোমুখি বসে রীত আর মায়া। শ্রেয়া নাদিয়া দুজনে হৃদের দুপাশে চেয়ার দুটোতে বসে। মায়া ভয় লজ্জা আর জড়তায় চুপ থাকলেও শ্রেয়া নাদিয়া দুজনে মিলে অসংখ্যবার হৃদকে বলে ফেলেছে মায়ের নিখোঁজ স্বামীর খোঁজের সন্ধান দেওয়ার বিষয়টি। হৃদের ভেতরকার বিস্ফোরণ বাদ চেপে শ্রেয়ার মুখে সবটাই শুনল গম্ভীর মুখে। আসলে এই মুহূর্তে হৃদের কি রিয়াকশন দেওয়া উচিত সেটা তক্ষুনি বুঝলো না সে। হৃদের মতন একজন বিচক্ষণ মানুষ কেবল বেকুব বনেই বসে রইল। মূলত হৃদের কালকম্বীয় ধারণাতে ছিল না তার খোঁজে তার বউ তার কাছে সাহায্য চাইতে চলে আসবে। এই গোটা বিষয়টা হৃদকে বেশ বড়সড় আকারে চমকিয়েছে। হৃদ তো তীব্র সংকটে এক মুহূর্তের জন্য রিয়াকশনবিহীন কেবল বেকুব বনে চুপ ছিল। আসলে অতিরিক্ত শক্ট হলে হৃদ তৎক্ষণাৎ মুখ খুলে কথা বলতে পারে না, কেমন চুপ করে যায়, যেমনটা হয়েছিল প্রথম সেদিন যেদিন হৃদ আসিফের মুখে মায়ের পরিচয় সম্পর্কে জানতে পেরেছিল। সেদিনের সাথে শুনেছিল মায়া অ্যাক্সিডেন্ট করে হৃদকে খুঁজতে গিয়ে মারা গিয়েছিল। তখন হৃদ এক মুহূর্তের জন্য ঠিক আজকের মতন করেই চুপ হয়ে গিয়েছিল। মূলত হৃদের গলা চেপে গিয়েছিল অতিরিক্ত শক্টে। তবে সেদিন বউয়ের মৃত্যুর সংবাদ হৃদকে অতিরিক্ত টেনশনে হার্ট অ্যাটাক করলেও আজকের ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন। আজ তার টেনশন হচ্ছে না বউয়ের চোখে মুখে তাকে খুঁজে পাওয়ার জন্য। সে বেকুলতায় ছটফট করছে, সেটা হৃদকে পৈশাচিক শান্তি দিচ্ছে। হৃদ একটু সময় নিয়ে সুস্থিরে ফিরতে চাইলো, হলোও তাই। অনেকটা সময় নিয়ে হৃদ গম্ভীর মুখে বসে থেকে শুধু শ্রেয়ার কথাই শুনলো, কিন্তু অনর দৃষ্টি তীর শুধু তাক করা ছিল মায়ের ওপর। মূলত মায়ের বয়ার্ত কাছামাছো মুখটার দিকে তাকিয়ে থেকেই শুরু থেকে সবটা শুনলো শ্রেয়ার মুখে। পুরো বিষয়টা ক্লিয়ার হতেই হৃদ কেমন গা ছেড়ে হেলান দিয়ে বসলো চেয়ারে। বউয়ের টানে রাতে এসেছিল সে চট্টগ্রামে। সকালের দিকে ঘুমিয়েছিল বলে বউয়ের সাথে দেখা করতে পারেনি। এখন কাটকাট দুপুর, মায়ের পরীক্ষা শেষ। তার ভাবনা ছিল এখন মায়ের সাথে দেখা করার, কিন্তু তার আগেই মায়া আগ বাড়িয়ে দেখা করতে আসে হৃদের সাথে, তাও নিখোঁজ স্বামীর সন্ধানে। গোটা বিষয়টা অনাকাঙ্ক্ষিত ছিল হৃদের জন্য। তাছাড়া তাদের দুজনের হুট করে বিয়েটা নিয়েও হৃদের মনে কিছু প্রশ্ন ছিল, কিন্তু হৃদ কখনো সরাসরি প্রশ্নগুলো মায়াকে করতে পারছিল না, কারণ হৃদের পরিচয়টা মায়ের কাছে ছিল না বলে। কিন্তু আজ মুখ্যম সুযোগ বুঝেই হৃদ মায়াকে মনের জমানো প্রশ্নগুলো করতে চায়, জানতে চায় কেন সেদিন রাতে হৃদকে অসুস্থ অবস্থায় ফেলে সে পালিয়ে গেল। কেন সেদিন রাতের পর রাত মায়া আর হৃদের খোঁজ নিল না, না জেনে বা কিভাবে মায়া অপরিচিত হৃদকে বিয়েটা করে নিল সেদিন। তাছাড়া সেদিন রাতে হৃদ অসুস্থ থাকলেও মায়া সুস্থ ছিল। তাহলে সেদিন রাতে মায়া সরাসরি হৃদকে দেখার পরও কেন চিনতে পারছে না তাকে? কেন সেদিন রাতে মায়া স্বামী ছাড়া পালিয়ে যাওয়া ছিল, তাহলে এখন কেন হুলস্থুল পাকিয়ে এদিক সেদিক দৌড়াদৌড়ি করছে হৃদের তথ্যের জন্য? হৃদকে তো প্রথম দেখে চিনে যাওয়ার কথা। যদিও হৃদের সেদিন রাতে হুঁশ ছিল না, তারপরে সে সেদিন রাতে মায়াকে যতটুকু দেখেছিল, পরে তাদের দুজনের প্রথম দেখায় মায়াকে পুরোপুরি চিনতে না পারলেও সন্দেহের তালিকায় রেখেছিল মায়াকে এই ভেবে যে এই মেয়েটাই হবে হয়তো সেদিন রাতের সেই মেয়েটি যার সাথে তার অনাকাঙ্ক্ষিত বিয়েটা হয়েছিল। হৃদ সন্দেহের বসে আজ এই পর্যন্ত আসলো, জানতে পারলো তার ধারণা ঠিক ছিল, অথচ তার বউ সরাসরি তাকে দেখেও চিনতে পারছে না। এই বিষয়টিকে কেমন অদ্ভুত ঠেকলো হৃদের কাছে। সেজন্য মূলত হৃদ সুযোগ বেঁধে এই সকল প্রশ্নগুলো মায়াকে করতে চাই, কিন্তু তারপরও মায়াকে তার আসল পরিচয় আপাতত দেবে না ভেবে অন্তত বউ তার যতদিন না পর্যন্ত নিজ থেকে হৃদকে খুঁজে পাবে ততদিন। কপাল কোচকে হৃদ মায়ের দিকে তাকিয়ে প্রথম প্রশ্নটা করে বলল, কি এমন পরিস্থিতি ছিল যে স্বামীর মুখ দর্শন না করেই সোজা বিয়ে করে ফেললেন? হৃদের স্বাভাবিক কণ্ঠের প্রশ্নে চট করে মুখ তুলে তাকালো মায়া। সবগুলো উৎসুক দৃষ্টি মায়ের দিকে তাক করা। সবটা প্রশ্ন উত্তর চাই এমন। মায়া জড়তায় ইতস্তত করে উত্তরটা দিতে হৃদ তখনও মায়ের দিকে তাকিয়ে প্রহর দৃষ্টিতে তাকিয়ে রইল। শ্রেয়া মায়ার ইতস্তত বুঝে হৃদের প্রশ্নের উত্তর দিতে চেয়ে বলতে চাইল, আসলে ভাই ওদের টেবিলের উপর হৃদের হাতের ইশারায় শ্রেয়াকে দেখিয়ে থামিয়ে দিয়ে হৃদ শক্ত গলায় দমক দিয়ে বলল, তুই উত্তর দিচ্ছিস কেন? প্রশ্নটা কি তোকে করেছি? তুই ছিলি সেদিন রাতে ওর সাথে? হৃদের শক্ত গলায় দমে যায় শ্রেয়া। আগবাড়িয়ে আর মুখ খুলল না সে। হৃদ যে শক্ত দাঁতের মানুষ সেটা দেখে শ্রেয়া যদি আগবাড়িয়ে মায়ের হয়ে উত্তর দিতে চায়, তাহলে থাপ্পড় একটা আজ কপালে জুটবে নিশ্চিত। হৃদের দমকে শ্রেয়া চুপ করে যেতেই মায়া খানিকটা বয়ার্ত হলো। কাছুমাছু করে রিনরিনিয়ে হৃদের প্রশ্নের উত্তরে বলল,
আসলে সেদিন রাতে ওই লোকটাকে আমার ওইভাবে দেখার সুযোগ হয়নি। নিজের পরিবারের লোকদের থেকে বিচ্ছিন্ন হয়ে আধার রাতে আমি পথ হারিয়ে দিশেহারা ছিলাম। লোকটা অ্যাক্সিডেন্ট করে সেদিন রাস্তায় পড়েছিল। কপাল পিটে ওনার মুখ দেখেছিল রংতে। রাতের অন্ধকারে ঝড়ঝাপটায় যতটুকু দেখেছিলাম তাকে সেটা আমার এখন অতটা মনে নেই। তাছাড়া পরিস্থিতি এমন ছিল যে আমার ভাবনাতেও ছিল না লোকটার মনোযোগ দিয়ে দেখব বলে। আমি ছোট মানুষ ছিলাম। তারপর পথ হারিয়ে একটা অ্যাক্সিডেন্টের মানুষকে দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। ওই লোকটার হয়তো সুগারের সমস্যা ছিল, সেজন্য ঠিকঠাক দাঁড়াতে পর্যন্ত পারছিল না। ওই পরিস্থিতিতে লোকটার মুখে আমি কতটুকু দেখেছিলাম সেটা এই মুহূর্তে আমার মনে নেই। বিগত 2 বছর হয়েছে আমাদের বিয়ের। অনেকটা সময় চলে যাওয়ায় ওই লোকটার মুখ আমি ভুলে গেছি, এজন্য আমার আর মনে নেই। তবে যতটা মনে আছে, লোকটা বেশ লম্বাটে আর বলিষ্ঠবান টাইপের ছিল। তাকে সামলাতে আমার বেশ হিমশিম খেতে হয়েছিল। মায়ের কথাগুলো শেষ করতে রীতি দ্বিতীয় প্রশ্নটা করলো, ফেস মনে নেই, তাহলে পরিচয়টা কেন নিলেন না? বললাম তো, পরিস্থিতি এমন ছিল যে আমার অত কিছু মাথায় আসেনি। মাত্র 9ম শ্রেণীতে পড়তাম। বুদ্ধি খাটিয়ে কিছু করার মতো পরিস্থিতিতে ছিলাম না। আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম। একটা অপরিচিত অসুস্থ মানুষকে নিয়ে আবারও কতগুলো অপরিচিত লোকদের মাঝে পড়লাম। তারপর আবার সেই অপরিচিত মানুষগুলো আমাদের সাহায্যের আগে প্রথমে আমার চরিত্রের দিকে আঙ্গুল তুলে কেমন হুমকি দামকি দিয়ে ভয় দেখিয়ে আমাদের বিয়েটা দিল। এতে আমি ভীষণ আতঙ্কিত হয়ে ভয় পেয়ে গিয়েছিলাম। তাছাড়া আমার সাথে লোকটার মানে যার সাথে আমার বিয়েটা হয়েছিল তিনিও তেমন সেন্স ছিল না, মানে অর্ধজ্ঞান হারা ছিল। সেজন্য সবাই সহজে আমাকে দোষারোপ করে দায় দিচ্ছিল। আমি তাদের বলার সুযোগ পাইনি যে অসুস্থ লোকটাকে আমি চিনি না পর্যন্ত। সবাই একইভাবে আমার চরিত্রের দিকে আঙ্গুল চলছিল সহজভাবে, কারণ অসুস্থ লোকটা আমার কাজ জড়িয়ে তার শরীরের বর আমার উপর দিয়ে রেখেছিল। তাই কাজী সাহেব আমাদের থানা পুলিশে দিবে, এমনকি তখন বিয়েটা না করলে আমাকে সমাজের সকলের সামনে অপদস্থ করবে, এমনটা বলেছিল। এমন বাজে পরিস্থিতিতে আমি কখনো পড়িনি। এমন পরিস্থিতিতে পড়লে মানুষ কি করতে হয় বা কিভাবে সামাল দেওয়া লাগে সেটাও জানতাম না। শুধু মনে মনে দোয়া করছিলাম কেউ আমার হয়ে আসুক আর আমার ওই খারাপ পরিস্থিতি থেকে বাঁচিয়ে নিয়ে যাক, আর নয়তো অসুস্থ লোকটা আমার হয়ে কিছু বলুক। কিন্তু সেদিনের মতন আমার কোনো দোয়াই কবুল হয়নি। তাই জানের বয়ে শুধু চুপ করে গেলাম, আর যেটা বলছিল সেটাই করছিলাম। তাছাড়া আমাকে বিয়ে করতে অসুস্থ লোকটার কোনো আপত্তি জানাচ্ছিল না। সে অজ্ঞান না হলেও কিছুটা হুঁশে ছিল। আমি ভেবেছিলাম লোকটা হয়তো কিছু বলবে বিয়ের আগ মুহূর্তে তাদের, কিন্তু তিনি কিছুই বলেনি। সেজন্য আমারও কিছু করার ছিল না। হাফেজ সাহেবের পরিবার ভাবছিল আমার স্বামী গার্লফ্রেন্ড হব। তাকে নিয়ে রাতে কোথাও দড়া খেয়ে হাফেজ সাহেবের বাড়িতে আশ্রয় নিতে চাইছিলাম। সেজন্য আমাদের বিয়ে পড়িয়ে দেয়। আমি আর চাপার আগে ভয়ে হঠাৎ স্বামীর হওয়া লোকটার পরিচয় পর্যন্ত জানতে চাইনি কারো কাছে, এমনকি হাফেজ সাহেবের পরিবারের কাছেও চাইনি। বিয়ের সময় অতিরিক্ত কান্নাকাটি আর ভয়ে স্বামীর নামটা কাজী সাহেবের মুখে শুনতেও মনে নেই, কিন্তু কাবিননামায় ঠিকই দিয়েছিলাম স্বামীর নাম। কিন্তু ইনিশিয়াল ঠিক সিগনেচার হওয়ায় ঘুরিয়ে পিছিয়ে নামটা আমি বুঝতে পারিনি, সেজন্য তার নামটাও আমার জানা ছিল না। মায়ার দীর্ঘ কথার অতলে হৃদের তৃতীয় প্রশ্নটা আসলো সাথে সাথেই, তাহলে আপনার স্বামীর কাছ থেকে কেন জানতে চাইলেন না তার পরিচয় সম্পর্কে? ওই লোকটাকে সাহায্য করতে যেয়ে আমি এত বড় বিপদে পড়লাম, তারপর সে আমাকে সাহায্য না করে চুপচাপ বিয়ে করে নিল বলে রাগে আর বয়ে স্বামীর পাশ গেছিনি। সে রাতে দূরে দূরে ছিলাম। সে রাতে হাফেজ সাহেবের বউয়ের ফোন থেকে আরিফ ভাইয়াকে কল করে শেষ রাতের দিকে আমি পালিয়ে এসেছিলাম সেখান থেকে, যেন লোকটা সকালে হুঁশে পেরে আমাকে আর খুঁজে না পায় সেজন্য। চতুর্থ প্রশ্ন করে বলল রিত, তখন স্বামীর থেকে পালিয়ে বাঁচতে চাইলে এখন কেন তাকে করতে চাইছেন? তখন আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম। আমার চারপাশে সবাই অপরিচিত ছিল বলে আমার মনে হচ্ছিল সেখানে আমি সেফ না। নিজের জীবনের তাগিদে পালিয়ে গেছিলাম, কিন্তু ইদানিং মনে হচ্ছে লোকটাকে আমার খোঁজ করা দরকার। সেজন্য বেশ কয়েকবার নরসিংদী গিয়ে হাফিজ সাহেবের বাড়ির লোকেশন অনেক কষ্টে খোঁজ করে বের করেছি, কিন্তু এত কিছুর পর আজ পর্যন্ত লোকটার সম্পর্কে তেমন তথ্য বের করতে পারলাম না, শুধু নাম আর নাম্বারটা ছাড়া। হাফিজ সাহেব কিছুতেই আমাকে ওই লোকটার নামটা বলেননি। আমি অনেক অনুরোধ করেছিলাম ওনাকে, তারপরও তিনি বলেননি আমাকে। শুধু বলেছেন কোনো এক প্রভাবশালী লোক নাকি আমার স্বামী। আমার মনে হচ্ছে ওই লোকটা কোনো গুন্ডা বা খারাপ টাইপের মানুষ হবেন, সেজন্য হাফেজ সাহেব ওনার নামটা বলতে ভয় পাচ্ছেন। কিন্তু আমি হাফেজ সাহেবকে এটা বোঝাতে অক্ষম হলাম যে আসলে আমার স্বামী যদি খারাপও হয় তারপরও আমার তার সন্ধান চাই। মানে চাই স্বামী নামক লোকটার খারাপ হতে পারে এমনটা জেনে বুঝেই আমি তাকে খুঁজেছি এতদিন ধরে। এবার আপনার মধ্যে থাকলে আমাকে একটু সাহায্য করে ওই লোকটার তথ্য জোগাড় করে দিতে পারবেন? বেশ কিছু জানতে চাই না, শুধু ওই লোকটা কে সেটা বললেই চলবে। স্বামীর সন্ধান নিয়ে কি করবেন? শুনলাম আপনার স্বামী নাকি আরো 2টো বিয়ে করেছে, কথা কি সত্য? তার তৃতীয় বউ হওয়ার ইচ্ছে আছে নাকি? হৃদের সহজ কথাটা
মায়া সহজভাবে নিতে পারলো না। ঘুমরের ভিতরের কষ্টগুলো যেন মায়ের গলায় চেপে ধরলো। মায়া ভীষণ কষ্টে কান্না পেল, কিন্তু হৃদের সামনে কেঁদে নিজের দুর্বলতা প্রকাশ করতে চাইল না। হৃদর আত্মীয় হয় এখন, তারপর আবার মায়ের সাথে হৃদের বনাবনিও হয় না কখনো। এমন একটা লোকের সামনে কেঁদে মায়া নিজের ভেতরকার অবস্থা জানতে চায় না। মায়া যতটুকু সম্ভব হৃদের সামনে নিজের ভেতরকার পরিস্থিতি না জানিয়ে উত্তর করে শুধু সাহায্য চাইবে। মায়ের স্বামী ঘিরে ওর এমন অনুভূতিগুলো প্রকাশ করবে না হৃদকে। যথাসম্ভব মায়ের স্বামীকে ঘিরে ভালোবাসাটা হৃদকে না বলে এড়িয়ে যাবে, কারণ মায়া ভালোবাসাটা শুধু মায়া অবধি থাকবে, সেটা আর যাই হোক। মায়া অন্তত কোনো বাইরের লোকের সাথে প্রকাশ করতে চায় না। লোকটা যদি বিয়ে করে তো করুক, আমার কিচ্ছু যায় আসে না। আমার স্বামী চাই না, আর না তার বউ হতে চাই। সংসার তো দূরে থাক, কিন্তু আপাতত লোকটাকে আমার চেনা লাগবে। অন্তত ডিভোর্সের জন্য হলেও আমার লোকটাকে লাগবে। ডিভোর্স না হলে আমি অন্য কোথাও বিয়ে বসতে পারবো না। আমাদের ধর্মে নেই বিবাহিত মেয়েদের স্বামী থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে করা। এখন আমার ডিভোর্সের জন্য হলেও ওই লোকটাকে প্রয়োজন পড়বে। তাছাড়া আমি তো আর লোকটার জন্য সারা জীবন বসে থাকতে পারবো না। আমারও একটা জীবন আছে, কাউকে ভালোবাসার রাইট আমারও আছে। সবচেয়ে বড় কথা হলো, আমরা যে কখনো বিয়েটা হয়েছিল সেটা ওই লোকটা প্রমাণ করতে পারবে না কখনো, আমি জানি। কারণ বিগত 3 মাস ধরে লোকটাকে খুঁজে খুঁজে তার তথ্য বের করে আমি হিমশিম খাচ্ছি। সেখানে ওনার আমাকে খোঁজা আরও মুশকিল হয়ে যাবে। আমাদের বিয়েটা হয়েছিল এটার প্রমাণ করার জন্য কাজে থেকে শুরু করে কাবিননামা পর্যন্ত নেই আমাদের। সবকিছু আগুনে করে ছাই হয়ে গেছে। আর বছর খানিক আগেই সেই সুবাদে আমাকে ওই এলাকাতে কখনো চাইলেও নিজের স্ত্রী বলে প্রমাণ করতে পারবে না। আর প্রমাণ ছাড়া কেউ বিশ্বাস করবে না যে কখন আমাদের বিয়েটা হয়েছিল। প্রমাণের অভাবে আমরা বিবাহিত হয়েও সমাজের চোখে অবিবাহিত বলে প্রথমে ঘোষিত হব। সমাজ হোক বা আইন, বিয়ে হয়েছিল এটা শক্তপোক্ত প্রমাণ না থাকলে এমনি বিয়েটা বাতিল বলে ঘোষিত হবে। সেক্ষেত্রে বলা যায় আমি কোনো ঝামেলা ছাড়াই এই সম্পর্ক থেকে বের হতে পারবো, বিয়েটা অস্বীকার করতে পারবো। কিন্তু সবকিছু শেষ করার আগে আমি অন্তত একবার ওই লোকটার খোঁজ পেতে চাই। তার অগোচরে, তার সামনে যাব না, কিছু জানতেও চাই না কে সে। তারপরও না হয় আরিফ ভাইয়াকে বলে সবকিছু মিটপাট করে নেব। আমাদের ডিভোর্সের বিষয়টা আরিফ ভাই দেখবে। কিন্তু তা মায়ের দীর্ঘ কথা শেষ হবার আগে গম্ভীর গলায় আওয়াজ তুলো হৃদ। চাপার আগে দাঁত পিষে বলল, আউট। হুট করে হৃদের চাপা ধমকে উৎসুক জনতার মনোযোগ ভাঙল দক্ষিণে। সবাই থতমত মুখে মায়ের থেকে দৃষ্টি সরিয়ে চাইল হৃদের দিকে। হৃদের হঠাৎ শক্ত হয়ে ওঠা মুখটা মায়া না দিয়া শ্রেয়া না বুঝলেও আসিফ বেশ খবর করতে পারল। মায়ের মুখে ডিভোর্সের কথাটা হয়তো হৃদের ভালো লাগেনি, না লাগারই কথা। কত কিছু করলো বউকে খুঁজতে হৃদ, এমনকি বউয়ের টানে হুটহাট পাগলামি করে সকল কাজ ছেড়ে ছুড়ে চট্টগ্রামেও চলে আসলো। অথচ আজ হৃদের জরুরি ভিত্তিতে নিজের ফ্যাক্টরিতে প্রজেক্টের পরিদর্শনে যাওয়ার কথা ছিল। সবটা ছেড়ে ছুড়ে শুধু মায়াকে এক পলক দেখতে চলে আসলো। আজ রাতেই তাদের আবার ঢাকায় বেক করার কথা ছিল, আজ রাতেই। অথচ সে এই বউ এখন বলছে হৃদকে ডিভোর্স দেবে। কৌশলে কিভাবে এই বিয়েটা অস্বীকার করবে, এর কাছে বের হয়ে যেতে পারবে, সেই বুদ্ধিটাও শেয়ার করছে হৃদকে। এত সব শুনলেও কার মাথা ঠিক থাকবে? আসিফের নিজের মাথা তো ঘুরছে মায়ের কৌশল শুনে। এবার হৃদ ভাই রাগের বসে মায়াকে থাপ্পড় না মারলেই হয়। পাবলিক প্লেসে আছে তারা, তারপর আবার দলের ছেলেরাও আশেপাশে দাঁড়িয়ে, বদনাম রটে যাবে মুহূর্তেই। হৃদ ও হৃদের বাবা নাহিদ খানের নামে, জেলার মন্ত্রীর ছেলে বলে কথা। বদনাম এমনিই রটে যাবে রকেটের গতিতে। মন্ত্রীর ছেলে হৃদ খান এক কলেজের মেয়েকে রাস্তায় থাপ্পড় মেরেছে। এবার কেউ জানতে চাইবে না তাদের মধ্যকার স্বামী স্ত্রীর সম্পর্কটা। সবাই শুধু জানবে আদর্শ নাহিদ খানের ছেলে হৃদ খান এক নারীর গায়ে হাত তুলেছে। আসিফ ভয়ে খাঁচুমাচু করে হৃদের হাতের দিকে তাকালো। টেবিলের উপর রাখা হাতটা শক্ত মুঠোয় একটা কলম চেপে ধরা। হয়তো নিজের রাগ কন্ট্রোল করতে চেয়ে সেই কলমটির উপর ছুঁড়ে যাচ্ছে। বৃদ্ধা আঙ্গুলে অনবরত কলমের ওটোস্কেপ চেপে চেপে শব্দ করে নিপ ভেতরে বাইরে করে। মায়া চট করে বুঝলো না হৃদের মনোভাব পরিবর্তনের কারণটা। কেমন অবুঝ গলায় শুধালো, জি। ফের হৃদের একই ভঙ্গিতে দাঁত পিষল, আউট। মায়া থতমত খেয়ে তখনও বসে রইল। হৃদের শক্ত হয়ে ওঠা মুখটার দিকে তাকালো। চোখগুলো কেমন লালচে দেখাচ্ছে, হয়তো রাগে। কিন্তু কেন হঠাৎ রাগে কি এমন হলো মায়া বুঝলো না। হৃদ তখন অনবরত কলমের টেপ চেপে শব্দ করছিল। মায়া সেদিকে এক পলক তাকালো, তারপর আবার চোখ তুলে হৃদের দিকে তাকাতেই চোখাচোখি হলো হৃদের ক্রোধিত চোখ দুটোর সাথে, যেগুলো শুরু থেকে মায়ের দিকে তাক করা ছিল। মায়া অপমানিত বোধ করে উঠলো, দাঁড়ালো। ও জানতো এই হৃদখার মায়াকে আবার অপমানিত করবে। শুধু শুধু শ্রেয়ার কথার মজে মায়া এখানে সাহায্য চাইতে আসাটাই ভুল হয়েছে। এই ঘাড়তেরা লোক হৃদখানের মুঠ কখনো কোনো রূপ নেই, বলা মুশকিল। এই পালো তো এই সাপের মতোই ফুস করে উঠল। অসভ্য লোক, ক্ষমতার দাপটে অহংকারী হয়ে গেছে, মানুষকে অপমান করতে তার গায়ে বাজে না। মায়া এখানে আসাটাই ঠিক হয়নি। মায়ের চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে খপ করে শ্রেয়ার হাত ধরে টেনে তুলতে তুলতে বলল,
আমাদের এখানে আসাটাই ভুল হয়েছে শ্রেয়া। এই লোকের শরীর শুধু ক্ষমতার দাপটে অহংকারে ভরা। এই লোকের সাহায্য আমার লাগবে না। আমার সমস্যা আমি নিজেই সমাধান করব। চল এখান থেকে। বলতে বলতে মায়া শ্রেয়াকে টেনে নিয়ে গেল নিজের সাথে। নাদিয়াও ততক্ষণে চেয়ার ছেড়ে উঠে ওদের সঙ্গে চলল। হৃদ তখনও মায়ার যাওয়ার দিকে তাকিয়ে রাগে দাঁতে দাঁত পিষে তাকালো। একইভাবে হাতের কলমটাও চেপে যাচ্ছে। আসিফ সেদিকে তাকিয়ে কাছামাছু করলো। একটু সময় নিয়ে ওয়ার্ত গলায় ডাকলো, ভাই। ভাবিকে কি আবার ডাকবো? হৃদ দাঁতে দাঁত পিষে রাগে রিরি করে বলল, তোর ভাবিকে না, উকিলকে ডাক আসিফ। এই বেয়াদব মহিলাকে সোজা করা দরকার। কত বড় সাহস আমাকে বিচ্ছেদের কৌশল শেখায়। জি ভাই। আসিফের সম্মতিতে হৃদ খ্যাক করে ওঠে। কি যে কি হ্যাঁ না ভাই, আপনি যা বলছেন সেজন্য জি আর কি। কি বলছি তোরে? উকিলের কথা আর কি। তো এখনো আমার মাথার উপর দাঁড়িয়ে আছিস কেন? আমার রূপ বের হয়েছে? আসিফ তাড়াহুড়োই বলল, না ভাই, এই তো যাচ্ছি। হৃদির মেজাজ যেন আজ হুট করে খিটখিটে হয়ে গেল। আসিফকে আবার থামিয়ে বলল, কই যাবি? ভাই, উকিল ডাকতে। তোরে কইছি শুধু উকিল ডাকতে। অর্ধেক কথা শুনে যাস কেন? আসিফ এবার সত্যি সত্যি ফ্যাসাদে পড়ে কাচুমাচু করে বলল, সরি ভাই, ভুল হয়ে গেছে। হৃদ পুনরায় খিটখিটে মেজাজে বলল, যা সামনে থেকে সর। বেয়াদব মহিলা মাথাটা গরম করে গেছে। আচ্ছা ঢাকায় ফিরবো না। উকিল আর কাজী দুটোই যেন কাল বিকালের মধ্যে রেডি থাকে। এই ধান্দাবাজ মহিলার প্রমাণ দরকার। কত বড় সাহস আমাকে অস্বীকার করবে বলে? কাল প্রমাণ নিয়ে ঢাকায় ফিরবো, এর আগে নয়। জি ভাই। হৃদ বিরক্তি চোখ তুলে বলে, এ যাবি তুই এখান থেকে? জি ভাই। পর্বতেশ উতলা মনে সুস্থিরতা নয়, অস্থিরতা প্রকাশ মেলে। মায়ের ক্ষেত্রেও তাই। তীব্র অস্থিরতায় কোচিং ক্লাসে মন ঠেকাতে পারছে না। কেমন নিশ্চল চোখে তাকিয়ে আছে হোয়াইটবোর্ডের কালো লেখাগুলো দিকে। একে একে লেসন বোঝাচ্ছে টিচার, আর মায়া শুধু সেদিকে অন্যমনস্ক হয়ে তাকিয়ে। পাশে জুই, শ্রেয়া, নাদিয়া বসে। সবার মনোযোগ হোয়াইটবোর্ডের লেখার উপর। থমথমে পরিবেশে উপস্থিত টিচারের লেসনের বাক্যের শব্দ ছাড়া ক্লাসে কোথাও টু শব্দও পর্যন্ত নেই। এমন নীরবতার মাঝেও হুট করে উঠে দাঁড়ালো মায়া। অধ্যয়নরত শিক্ষকের উদ্দেশ্যে বলল, স্যার, আমার অসুস্থ লাগছে, আমি বাসায় যাব। মায়ের হঠাৎ কথায় ক্লাসে উপস্থিত সকল স্টুডেন্টদের নজর পড়ল মায়ের উপর। ততক্ষণ হোয়াইটবোর্ডের লেসন বোঝানো অধ্যয়নরত রহমান সাহেব গাড় ঘুরিয়ে তাকালো মায়ের দিকে। মায়া তখন অসুস্থ মুখ ভঙ্গিতে তাকিয়ে। জুই, শ্রেয়া, মায়া দুপাশে বসায় ওকে খুঁচালো। কি হয়েছে আকার ইঙ্গিতে জানতে চাইলো। মায়া তেমন কিছুই বলল না, আর না তাকালো ওদের দিকে। একরোকা দৃষ্টিতে তাকিয়ে রইল রহমান সাহেবের দিকে তাকিয়ে। যাওয়ার সম্মতি পাওয়ার আশায় হালকা ভ্রুকুচকে মায়া দেখল রহমান সাহেবকে। মায়াকে অসুস্থ মনে হয় তিনি প্রশ্ন তুলে জানতে চাইল, কি সমস্যা? মায়া তৎক্ষণাৎ উত্তর আসলো ক্লান্তিতে, স্যার, আমার খারাপ লাগছে, বেশ অসুস্থ ফিল করছি। ক্লাসে মনোযোগী হতে পারছি না, দুর্বলতা কাজ করছে শরীরে। মায়ের অসুস্থতা নিয়ে আর ঘাটালো না রহমান সাহেব। সহজ গলায় সম্মতি দিল মায়াকে। আচ্ছা যাও। স্যারের পারমিশন পেতেই মায়া বই খাতা গুছিয়ে কাঁধে ব্যাগ চড়িয়ে বেরিয়ে এলো স্যারকে সালাম দিয়ে। জুই তখনও ক্লাসে বসে সন্দিহান দৃষ্টিতে মায়ের যাওয়ার দিকে তাকিয়ে। হুট করে মায়ের কি হলো বুঝতে পারল না। মায়া অসুস্থ হলে জুইকে কেন বলল না এতক্ষণ? কেনই বা মায়া অসুস্থ অবস্থায় জুইকে সঙ্গে না নিয়ে একা চলে গেল? কিন্তু মায়াকে দেখে জুইয়ের মনে হচ্ছে না সে অসুস্থ। এমনকি যাওয়ার পূর্বে জুইকে বলে পর্যন্ত গেল না। কিন্তু কেন? জুই বুঝলো না মায়ের মন খারাপের বিষয়টি। শুধু মায়াকে ক্লাস হতে বেরিয়ে যেতে দেখলো। কোচিং ক্লাস শেষ হতেই আরো 1 ঘন্টা বাকি। আপাতত এই 1 ঘন্টা জুই বাকি ক্লাসগুলো শেষ করে নিক। তারপর না হয় বাসায় গিয়ে জেনে নেবে মায়া আজ ক্লাস না করার কারণটি। এমনিতেও মায়ের হাবভাব ভালো না। বড় কিছু হওয়ার আগে বাসায় গিয়ে যেভাবেই হোক আরিফের কানে তুলতে হবে বিষয়টি। ক্লাস পুনরায় কন্টিনিউ হতে জুই সেদিকে তাকিয়ে মনোযোগী হলো। মায়া ততক্ষণে কোচিং সেন্টারের বিল্ডিং হতে বেরিয়ে রাস্তায় নামলো। এদিক সেদিক তাকিয়ে হাঁটা ধরল বাসার রাস্তার দিকে। আজ আর অটো রিক্সার কিছু নিল না, কারণ সামনে ওর বিশেষ একটা কাজ আছে। আর এই কাজের জন্যই তো মায়া স্যারকে মিথ্যা বলে ক্লাস মিস করলো। হুম, আসলে মিথ্যা নয়, সত্যিই মায়া অসুস্থ, তবে শারীরিকভাবে নয়, মানসিকভাবে। সেই মানসিক যন্ত্রণার জন্য মায়া কোনো কিছুতেই মন টেকাচ্ছে না। মায়া ফুটপাত ধরে হেঁটে হেঁটে রাস্তার মোড়ে আসলো। অনুসন্ধান চোখে এদিক সেদিক তাকালো। আজ দুপুরে তো হৃদের সঙ্গে মায়ের এদিকটাই দেখা হয়েছিল। এখন আসিফের এদিকটা কোথাও পাওয়া যায় না। যাওয়ার কথা। মায়া হেঁটে আরো একটু সামনে এগোলো। আশেপাশে হৃদ বা আসিফ কাউকে দেখলো না। যে রেস্টুরেন্টে মায়া দুপুরে বসে হৃদের সঙ্গে কথা বলছিল সেখানটাও হৃদ বা তাদের লোকেদের দেখা গেল না। মায়া হতাশায় বুক ভারী হলো। মনে মনে আরো একবার মায়া নিজেকে শুধালো। এই ভেবে যে তখন মায়া ওইভাবে হৃদের কথায় রেগে গিয়ে রিয়েক্ট করা উচিত হয়নি। মায়া তো শুরু থেকেই জানতো হৃদ খান যে তেরা স্বভাবের, মায়াকে অপছন্দ করে। এমন অপছন্দের মানুষকে সাহায্য করতে গিয়ে হৃদ খান মায়াকে একটু একটু অপমান তো করবেই, সেটা মায়ের মাথায় আগে রাখার দরকার ছিল। তাছাড়া প্রয়োজনটা মায়ের ছিল, হৃদের নয়।
তাই ব্যবহার নমনীয়তা মায়ার মাঝে রাখা দরকার ছিল। হৃদ খানের কথায় রেগে না গিয়ে, ভুল মায়ার হয়েছে, সাহায্য মায়ার দরকার হৃদ খান থেকে। এখন মায়া হৃদ খানকে সরি বলে আবারও সুন্দর করে বুঝিয়ে বলবে মায়ের নিখোঁজ স্বামীকে খোঁজা কতটা দরকার। এজন্যই তো ক্লাস মিস করে হৃদের সঙ্গে দেখা করতে বের হলো সে। মায়া আবারও ঘাড় ঘুরিয়ে এদিক সেদিক তাকালো অনুসন্ধানের চোখে, আশেপাশে কাউকে দেখতে না পেয়ে আরো একটু সামনে এগোলো। হঠাৎ দৃষ্টি তখনও মায়ের এলোমেলো হৃদকে খুঁজতে, কিন্তু হঠাৎ দেখলো সিনিয়র ভাই রাকিবের সঙ্গে দেখা হলো। সিনিয়র ভাই রাকিবের সঙ্গে মূলত রাকিব রাস্তা পার হয়ে এদিকটায় আসছিল কোচিং সেন্টারের উদ্দেশ্যে, কিন্তু প্রতিমধ্যে মায়াকে দেখায় সে মত বদলিয়ে কোচিং সেন্টারে না গিয়ে মায়ের পথে এসে দাঁড়ালো। এগিয়ে আসতে আসতে মায়াকে কৌশলাদি বিনিময় করে জানতে চাইলো, ভালো আছো মায়া? আনমনা মায়া হাঁটছিল তখন। রাকিবের উৎকণ্ঠ পেয়ে চোখ তুলে তাকালো, দেখলো রাকিবের হাসি খুশি মুখখানা। মায়া অস্বস্তি হলো, তার সৌজন্য বজায় রেখে অল্প হেসে বলল, জি ভাইয়া ভালো, আপনি? এই তো ভালো, তোমাকে পেয়ে আরো ভালো হয়ে গেলাম। তা এই সময়ে কোচিং এর বাইরে কি করছো? তোমার তো ক্লাস চলছে মনে হয়। রাকিবের কথায় হাসপাস করলো মায়া। লোকটা সরাসরি মায়াকে আজকাল প্রেম নিবেদন করে বেড়ায়, মুখে বাসায় অন্তত তাই প্রকাশ হয়। মায়া ইতস্ত হয়ে মেয়ে কাঁধে ব্যাগটা টেনে বলল, জি ভাইয়া ক্লাস চলছে। আসলে আমি একটু অসুস্থ ফিল করছিলাম, সেজন্য স্যারকে বলে বাসায় চলে যাচ্ছি। মায়ের কথা শেষ হতে উদ্বিগ্নতা দেখা গেল রাকিবের মাঝে। আগ বাড়িয়ে মায়ের কপালে হাত রেখে অসুস্থতা প্রখর করতে করতে বলল, কই? অসুস্থতা প্রকট করতে গেলে মায়া দ্রুততায় পিছু হাঁটে। রাকিব সেদিকে তাকিয়ে একই উদ্বিগ্নতায় বলল, কি হলো মায়া, পিছিয়ে যাচ্ছ কেন? তুমি কি বেশি অসুস্থ? চলো ডাক্তারের কাছে যাই। রাকিবের অযথা কেয়ার দেখানোটা পছন্দ হলো না মায়ার। মায়াকে কেউ অকারণে অযাচিতভাবে সামান্য ছুঁয়ে দিবে সেটা মোটেও পছন্দ না। তারপরও মুখ বাড়িয়ে রাকিবের কঠিন বাক্য বলল না। এই এলাকার ছেলে, তারপর আসিফের সহপাঠী বন্ধু, আবার মায়ার সিনিয়র, তাই মায়া কিছু বললে এখন ঝামেলা হতে পারে সেই ভেবে কথা বাড়ালো না, শুধু বিরক্তির চেপে রাকিবের পাশ কাটিয়ে চলে যেতে চাইলো। কিন্তু অধৈর্যের রাকিব ফের মায়ের পথ আটকে দাঁড়িয়ে একই উদ্বিগ্নতা দেখিয়ে বলল, কি হলো, কোথায় যাচ্ছ তুমি? চলো আমার সাথে ডাক্তারের কাছে যাবে। ভয় পেও না, আমি আরিফকে ফোন করে বলে দেবো তুমি আমার সাথে আছো। বিরক্তির জেদ্দি গলায় বলল মায়া। ভাইয়া প্লিজ পথ ছাড়ুন, আমার কিচ্ছু হয়নি, ভালো আছি আমি। মায়ের কুচকানো চোখ মুখ দেখে রাকিব জানতে চাইলো, তুমি কি আমার সাথে অস্বস্তি বোধ করছো মায়া? মায়া তৎক্ষণাৎ উত্তর, জি। আসসালামু আলাইকুম ভাবি, কোনো সমস্যা? রাকিব কিছু বলার আগে গমগমে গলায় স্বর কানে আসলো দুজনের। মায়া রাকিব দুজনেই হালকা চমকে পিছনে তাকালো, দেখলো সুন্দর দেখতে একটা ছেলে দাঁড়িয়ে। ছেলেটার নাম রাহাত। রাকিব চেনে, হৃদ খানের ছেলে পেলে হলো রাহাত। মায়াও চেনে রাহাতকে, তবে নাম জানে না। মায়ের সাথে রোজ সকাল বিকাল করে দেখা হয় রাস্তায়, তখন মায়াকে ভাবি ভাবি বলে ডেকে কুশলাদি জিজ্ঞেস করে। প্রথম প্রথম মায়া ভয় পেলেও একটা সময় বিরক্তি হতো আগ বাড়িয়ে ভাবি ডাকা নিয়ে, কিন্তু এখন আর বিরক্ত হয় না, বরং ভালোই লাগে এত বড় ধামড়া দামড়া ছেলেদের কাছে সম্মান পেতে। শুধু এরা নয়, দেখা যায় রাস্তাঘাট, কলেজে, ক্যান্টিনে সবখানে ছোট বড় সবাই মায়াকে ভাবিটাকে সম্বোধন করে। এই জন্য এখন আর মায়া ওইভাবে রিয়াক্ট করে না, বরং মায়া নিজেকে সেফ ফিল করে। মায়ের মনে হয় এই ছেলেগুলোর জন্যই মায়া আশপাশটা সর্বদা নিরাপদ থাকে। কেউ মায়াকে অহেতুক বিরক্ত করতে পারে না। যদিও বা কেউ মায়াকে ডিস্টার্ব করতে আসে, তাহলে দেখা যায় তার কিছুক্ষণের মধ্যেই রাহাতের মতন একটা না একটা ছেলে হাজির হবে সেখানে, আর মায়াকে ভাবি ভাবি ডেকে সম্মান দিয়ে ওই ছেলেকে সঙ্গে করে নিয়ে লাপাত্তা হয়ে যাবে তক্ষুনি। এতে মায়ের সুবিধাই হয়, এখন আর বাজে কোনো পরিস্থিতির মুখে পড়তে হয় না মায়াকে এদের জন্য। সেজন্য মায়াও নিজেকে সবার জাতির ভাবি বলেই মনে করে। যে জাতির ভাইয়ের জন্য মায়াকে ভাবি রাখা হোক না কেন, সে জাতির ভাই তো আর মায়াকে ডিস্টার্ব করছে না। সেজন্য মায়াকে এই ধামড়া দামড়া ছেলেপেলেদের ভাবি ডাকা নিয়ে আপত্তি নেই, বরং ডাকুক, এতে লাভ মায়ারই। এই যেমন এখন মায়াকে সিনিয়র ভাই রাকিবের হাত থেকে বাঁচাতে হাজির হলো এই ছেলে, এতে মায়া সেই জাতির ভাইকে মনে মনে একটা ধন্যবাদ দিতে মন চাইছে। যদি কখনো জাতির ভাইকে সামনে থেকে পায়, তাহলে অবশ্যই ধন্যবাদ একটা দিবে। মায়া রাহাত ছেলেটার মুখের দিকে তাকিয়ে হাসলো, বেশ সৌজন্যতা দেখিয়ে বলল, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আপাতত একটু সমস্যায় আছি, বলতে পারেন। মায়ের কথায় রাহাত এগিয়ে আসলো। রাকিব চোখ ঘুরিয়ে মায়ের দিকে তাকালো তীক্ষ্ণ দৃষ্টিতে। রাহাত ভাবি ডাকছে, মায়া সেই ডাকে স্বাচ্ছন্দ্য বোধ করে জবাব দিচ্ছে, আর নিজের সমস্যার কথাও বলতে যাচ্ছে বলে ব্যাপারটা রাকিবের ভালো লাগলো না। সে অসন্তোষ চোখে মায়ের দিকে তাকিয়ে। রাহাত ততক্ষণে মায়ের সামনে দাঁড়িয়ে রাকিবকে সরাসরি দেখে মায়ের দিকে তাকালো। ব্যবহারের নমনীয়তা দেখে সম্মান দিয়ে বলল, জি ভাবি, আমাকে বলুন কি সমস্যা, আমি আপনাকে হেল্প করছি। রাকিবকে আর চোখে এক পলক দেখে মায়া রাহাতের কাছে সরাসরি বলল, আসলে তেমন কিছু না, আমি আসিফ ভাইদের খোঁজ করছিলাম, আশেপাশে কোথাও দেখছি না, তাই আপনাকে জিজ্ঞেস করলাম। আসলে আমার হৃদ ভাইয়ের সাথে একটা জরুরি কাজ ছিল, এখন ওনাকে কোথায় পাওয়া যাবে বলতে পারেন? সন্দিহার দৃষ্টিতে তাকিয়ে রাকিব মায়ের কথার পৃষ্ঠে প্রশ্ন করে জানতে চাইল, তোমার হৃদ ভাইয়ের সাথে কি কাজ? রাকিবের কথায় মায়া বিরক্তি নিয়ে কিছু বলবে তার আগে ঝটপট উত্তর করলো রাহাত, ভাবি, ভাই তো আমাদের সামনেই আছে, ওই যে কালো থাই গ্লাসটা দেখছেন, ওটার পিছনে ভাই বসে আছে, ওটা হৃদ ভাইয়ের বাবার অফিস, এখন ভাই ওখানেই আছে।
কালো গ্লাস হয় আপনি দেখতে পাচ্ছেন না, তবে আমাদেরকে মানে সরাসরি দেখতে পাচ্ছে গ্লাসের ওপাশ থেকে। আপনি ভিতরে যান, বাইকে সেখানে পাবেন। বিষণ্ণয়ে মায়া ঘাড় ঘুরে তাকালো কয়েক কদম দূরে রাস্তার পাশে বড় থাই গ্লাসের উপর। সূর্যের আলোয় ভেতরকায় মানুষজন দেখা যাচ্ছে না, তবে ভেতরে বসে থাকা মানুষগুলো যে অনায়াসে মায়াদের দেখা যাচ্ছে সেটা বেশ বুঝতে পারলো মায়া। হঠাৎ মায়ার ধ্যান ভাঙলো রাহাতের পরবর্তী কথায়। রাহাত এগিয়ে এসে রাকিবের এক বাহু জাপটে জড়িয়ে ধরতে ধরতে বলল, আরে রাকিব ভাই, তোমার সাথে আমার অনেক দিন ধরে গল্প হয় না, তুমি আমার সাথে চলো, আজ আড্ডা দিব। এখানে দাঁড়িয়ে কি করবে, চলো চলো। রাহাত কথাগুলো বলতে বলতে রাকিবের হাত টেনে টুনে জোরপূর্বক নিয়ে গেল নিজের সাথে। রাকিব তখনও মায়ার দিকে তাকিয়েই বলছে নিজের খেয়াল রাখতে। মায়া রাহাত চলে যাওয়ার দিকে তাকিয়ে মনে মনে কৃতজ্ঞতা প্রকাশ করলো। চাপা শ্বাস ছেড়ে কাদের ব্যাগটা আরো একটু চেপে ফুটপাত ছেড়ে কয়েক কদম এগিয়ে দাঁড়ালো থাই গ্লাসের দরজার সামনে। মায়ার টোকা দেওয়ার আগে ভেতর থেকে আসিফ দরজা খুলে 32 পাটির দাঁত দেখিয়ে আসলো। মায়া হাসিবের মায়া আসিফের হাসি হাসি মুখখানার দিকে তাকিয়ে বলল, ভাইয়া, আপনাদের সাথে কথা ছিল, রিত ভাইয়া কি ভেতরে আছেন? জি আপু, আসুন। আসিফ দরজা ছেড়ে দাঁড়াতে মায়া পাশ কাটিয়ে ভেতরে ঢুকতে মুখোমুখি হলো হৃদের তীক্ষ্ণ পরক রোদের দৃষ্টির সঙ্গে। কেমন একঘেয়েমি কটমট চোখে তাকিয়ে মায়ের দিকে। মায়া হৃদের শক্ত দৃষ্টিতে থতমত খেয়ে বসলো। ভাবলো অসময়ে চলে আসাটা হয়তো হৃদ রেগে গেছে, কিন্তু মায়ের কথা বলাটা জরুরি ভেবে নিজেকে সাহস দিল। কয়েক কদম হেঁটে হৃদের টেবিলের সামনে দাঁড়াতে দাঁড়াতে সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম ভাইয়া। হৃদ উত্তর করলো না, বরং দৃষ্টিতে আরো তীক্ষ্ণতা তেজ বাড়লো মায়ার। মুখটা কেমন শক্ত চোয়াল দেখলো হৃদের। মায়া বুঝলো হৃদ হুটহাট রেগে যাচ্ছে কেন। মায়ের অনাকাঙ্ক্ষিত উপস্থিতিতে, নাকি অন্য কোনো কারণে। হয়তো মায়া অসময়ে উপস্থিতির জন্য বিরক্ত। দুপুরের দিকে তো হৃদ মায়াকে অপমান করেছিল, আর তাতে মায়া রেগে মেগে পাল্টা জবাবও দিয়েছিল। আর হৃদ খানের সাহায্য চাইবে না বলে কড়া কথাও শুনিয়েছিল। এখন আবার মায়াকে হৃদ খানের দুয়ারে আসতে দেখে হয়তো মায়ের উপর রেগে যাচ্ছে। মায়া হৃদের রাগ শান্ত করতে চেয়ে হাসফাস করে মিনমিন গলায় বলল, আই এম সরি ভাইয়া, আসলে আমার তখন আপনার সাথে ওইভাবে রেগে কথা বলা উচিত হয়নি। আমার ভুল হয়ে গেছে, এজন্য আমি আবারও সরি। আমাকে ক্ষমা করে দিন ভাইয়া। আম মায়ের কথার মাঝে শোনা গেল হৃদের শক্ত তেজি গলার স্বর, আসিফ, বাইরে যা। জি ভাই। মায়া চমকে পিছনে তাকাতেই দেখলো আসিফ ততক্ষণে দরজার বাইরে চলে গেছে এবং থাই গ্লাসটা টেনে বাইরে থেকে বন্ধ করে দিচ্ছে। মায়া গাবড়ে সামনে হৃদের দিকে তাকালো। হৃদ তখনও মায়ার দিকে একইভাবে তাকিয়ে। মায়ের তাকানোতে চোখাচোখি হলো দুজনের। মায়া দৃষ্টি নত করলো বয়ার্ত মুখে আর চোখে আশেপাশে তাকালো। বিশাল অফিস কক্ষে মায়া আর হৃদ ছাড়া অন্য কেউ নেই। মায়া হঠাৎ অজানা বয়ে গলা শুকিয়ে এলো। একা একটা মেয়ে হয়ে একটা ছেলের সঙ্গে এভাবে দেখা করতে চলে আসাটা মায়ের ঠিক হয়নি ভেবে আরো বয়ার্ত হলো। এখন চলে যাওয়াটাই মায়ের ঠিক হবে কিনা তাও ভাবলো। যদি হৃদের গতিমতি মায়ের নিকট ভালো না লাগে, তাহলে টেবিলের উপর কাঁচের গ্লাস দিয়ে মায়ের হৃদের মাথা ফাটাবে বলে মনে মনে ঠিক করে নিল। বয়ার তো ভাবুক মায়ার ধ্যান ভাঙ্গে হৃদের স্বরে, আমার রুচিতে পচা ধরেনি যে আপনার প্রতি ইন্টারেস্ট দেখাবো। হয়তো ভয় পাওয়া বন্ধ করেন। হৃদ খানের টেস্ট এত নিচু নয় যে আপনার মতন মেয়ের প্রতি রুচি দেখাবে, যার স্বামী থাকা সত্ত্বেও রাস্তায় বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়ায় এমন একাধিক পুরুষে আসক্ত নারীরা। আর যাই হোক, হৃদ খানের রুচি তো অত্যন্ত পড়ে না তারা। হৃদের কথায় অপমানে মায়ের গায়ে কাঁটা দিয়ে ওঠে রাগে। মায়া একাধিক পুরুষে আসক্ত নারী, এমন অপমানজনক কথা মায়াকে ওর জীবনে কেউ বলেনি। ঘৃণায় মায়ার শরীর জ্বলে উঠল। এত সময় ধরে হৃদ খানকে নিয়ে মনের ভেতরকার অজানা ভয়টা যেন মুহূর্তেই কেটে গেল। তীব্র রাগ ভর করলো মায়ের শরীরে, কিন্তু তারপরও বোকামি করলো না। আর না দুপুরের মতন রেগে মেগে আগুন ধরে হৃদকে অযাচিত কিছু বলতে চাইল সে, যেটা মায়ার জন্য এই মুহূর্তে ভালো হবে না বলে মনে করলো। কারণ মায়া হৃদের থেকে সাহায্য চায়, তার ব্যবহারের নমনীয়তা মায়ার দরকার। হৃদ খান তো তার তেরা স্বভাবের দেখাবে, এটাই স্বাভাবিক। কিন্তু মায়াকে আপাতত নিজের আত্মসম্মান সাইডে রেখে হৃদের সঙ্গে ভদ্র ভাষায় কথা বলতে হবে। তবে একবার যদি মায়া নিজের নিখোঁজ স্বামীর খোঁজ পেয়ে যায় হৃদ থেকে, তাহলে এ জীবনে আর হৃদ খানের দ্বারে আসবে না সে। তখন হৃদ খান তার রাস্তায় আর মায়া ওর নিজের রাস্তায়। মায়া নিজের রাগ চেপে স্বাভাবিকভাবেই রীতি শক্ত করে থাকা মুখটার দিকে তাকিয়ে এগিয়ে এসে ধূপ করে হৃদের মুখোমুখি টেবিলের চেয়ারটা টেনে বসলো। কাঁধের ব্যাগটা টেবিলের উপর রাখতে রাখতে হৃদের কথার পৃষ্ঠে সৌজন্য হাসি বজায় রেখে বলল, কি যে বলেন না নেতা সাহেব, কোথায় আপনি আর কোথায় আমি। আপনি হলেন একজন অসাধারণ টাকা পয়সাওয়ালা বড়লোক মানুষ, আর আমি হলাম অতি সাধারণ একজন দরিদ্র পরিবারের মেয়ে। আপনার রুচিতে আমাকে পড়লে হবে বলুন? আপনার সাথে আমার সাথে যাই আমার লেভেলের কোনো মধ্যবিত্ত পরিবারের অতি সাধারণ কোনো যুবককে। আমার ধরার হলে সেই টাইপের কাউকেই ধরবো। তারপরও আপনার ইন্টারেস্টে আসার মতন স্পর্ধা দেখাবো না। আচ্ছা যাই হোক, আপনাকে একটু ঝালাতে চলে আসলাম। যদিও আমার উপস্থিতিতে আপনি বিরক্ত বোধ করছেন, তারপরে এই মুহূর্তে আপনাকে ছাড়া আমি দ্বিতীয় কোনো অপশন খুঁজে পাচ্ছি না বলেই বাধ্য হয়ে চলে আসলাম। আসলে আপনার কাছে আমার গোপনীয়তার বিষয়টি ইতিমধ্যে প্রকাশ পেয়ে গেছে, যেটা আপনি ছাড়া আমার পরিবারের বড়রা আর কেউ জানে না। সেজন্য আপনাকে ছাড়া এই মুহূর্তে আমি দ্বিতীয় কোনো পথ দেখছি না যে আমাকে আমার নিখোঁজ স্বামীর খোঁজ দিতে পারবে।
আপনার তো অনেক ক্ষমতা, অনেক দাপট। আপনি চাইলেই আমার সমস্যাটি সমাধান করে দিতে পারেন সহজেই। আসলে আমার এত তাড়ার কারণ হলো, ওই যে তখন আপনি এই থাই আঙ্গুল তুলে দেখিয়ে গ্লাসটা দিয়ে রাস্তার সাথে একটা ছেলেকে দেখিয়েছিলেন না? উনার নাম রাকিব, আমার বয়ফ্রেন্ড। লোকটা আমাকে প্রচুর ভালোবাসে, বিয়েও করতে চায়। কিন্তু আমি করতে পারছি না। আসলে আমি আটকে আছি আমার অনাকাঙ্ক্ষিত বিয়েটার জন্য। স্বামীকে চিনি না, তাই তাকে ডিভোর্সটাও দিতে পারছি না। আর মেয়েদের তালাক না দিলে দ্বিতীয় বিয়ে করা যায় না। সেটা তো আপনি জানেনই ভাইয়া। তাই প্লিজ আমাকে দুপুরের কথাগুলো আপনি মনে রাখবেন না? ছোট বোন বা বেআইন হিসেবে মাফ করে দিয়ে আমাকে একটু সাহায্য করুন প্লিজ। আমার ওই লোকটার মানে আমার যার সাথে বিয়ে হয়েছে তাকে খুঁজে পাওয়া খুব দরকার। প্লিজ ভাইয়া, আপনি আমার প্রয়োজনটা বুঝে লোকটাকে খুঁজে দিন না। মায়ের কথাগুলো শেষ করতে করতে টেবিলের উপর থাকা পানির গ্লাসটা হাতে নিয়ে এক চুমুকে সবটা শেষ করে আওয়াজ তুলে টেবিলে রেখে ফের তাকালো হৃদের দিকে। মুহূর্তে চোখাচোখি হলো হৃদের শীতল দৃষ্টি জোড়ার সাথে। এতক্ষণে শক্ত রাগে চোয়ালটা আর নেই হৃদের, কেমন ঠান্ডা আর শীতল দৃষ্টি মেনে তাকিয়ে আছে মেয়ে মায়ার দিকে। মায়া হৃদের হুটহাট মুড পরিবর্তন হওয়ার কারণটা বুঝলো না। লোকটা এই রেগে যায় তো এই শীতল, হৃদ হঠাৎ রেগে গেলে যাও বোঝা যায় এখন তাণ্ডব হবে, কিন্তু একদম শীতল হয়ে গেলে আরো ভয় লাগে। তখন মায়ের মনে হয় ঠান্ডা মাথায় হৃদ আরো ভয়ানক। এবার আল্লাহ জানে এই লোক মায়ের সাথে আবার উল্টাপাল্টা কিছু করে না বসে। ভালো ভালোই মায়ের ঝামেলাটা মিটে গেলে কেটে পড়বে সে। ইরিত খানকে চিনে বলে জীবনও দাবি করবে না, মুখোমুখি হওয়া তো দূর। এমনি স্বামীর খুঁজে দিশেহারা মায়া কতগুলো মিথ্যা কথা বললো রাকিবকে জড়িয়ে। এবার যদি রিতখার মায়ের মিথ্যা তারা দেওয়াটা বুঝে অত্যন্ত ওর নিখোঁজ স্বামীর খোঁজটা এনে দেয়, তাহলে মায়া আর সামনে পড়তে চাইবে না ওই হৃদের। প্রতিবারই হৃদ খানের অপমান ভীষণ গায়ে লাগে মায়ার। তাছাড়া মায়া এতদিনে এতটা বুঝতে পারে না হৃদ খানের মতো লোক কেন শুধু শুধু মায়ের পেছনে পড়ে মায়াকে অকারণে অপমান করে বেড়ায়। কি এমন শত্রুতা হৃদ খানের সাথে মায়ার, যার জন্য এমন করে? কই, জুই, শ্রেয়া বা অন্য কোনো মেয়ের সাথে তো হৃদ খানকে কথা বলতেও দেখা যায় না, এমনকি মায়ার বোন জুই পাশাপাশি হৃদের আত্মীয় হয়। কই, জুয়ের সাথে আজ পর্যন্ত হৃদ খানকে দেখলো না মুখ খুলে একটা কথা বলতে, যেখানে শুধু মায়ের সাথে কথাই বলে না, আবার অপমানিত করে। আজব, জানে মারা পড়বে মনে হয়। ভাবুক মায়ার ধ্যান ভাঙল হৃদের নিটোল খাপছাড়া কথায়। চমকে উঠে তরাক করে তাকালো হৃদ খানের মুখটার দিকে। কে জানে কে মারা পড়বে? বিষয়টি বুদ্ধগম্য হওয়ার আগে মায়া হৃদকে প্রশ্ন করলো তক্ষুনি। কে মারা পড়বে? আপনার বয়ফ্রেন্ড। মানে? কেন? হৃদ মায়ের উত্তেজনার বাক্যে উত্তর করলো না। অযাচিত কথা বলে মাথাটা আর গরম বানাতে যাচ্ছে না হৃদ। তার যা করার সে এমনিই করে নেবে। এই মহিলাকে বলে আর লাভ নেই। বয়ফ্রেন্ড জুটিয়ে রাস্তায় দাঁড়িয়ে প্রেম করাটা না হয় পরেই দেখে নেবে। আপাতত এই মহিলাকে একে পেয়ে এই মুহূর্তে হাতছাড়া করবে না হৃদ। সুযোগের সদয় ব্যবহার সেও করবে। কাল রাত অবধি হৃদের মনে হয়েছিল বউ তার প্রেমে দিশেহারা হয়ে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু আজ দুপুর থেকে হৃদের মনে হচ্ছে বিষয়টা উল্টো। তার ধারণা হয়তো ভুল ছিল। বউ তাকে ভালোবেসে খুঁজছে না, বরং ডিভোর্সের আশায় তাকে চাই। আবার বলছে বয়ফ্রেন্ডকে বিয়ে করবে। এই বিষয়টাও হৃদের কোথায় গিয়ে আঘাত করছে সেটা কাকে বোঝাবে হৃদ? হৃদ মায়ের মতিগতি বুঝতে চেয়ে আরো শক্ত হলো না, বরং শান্ত আর গম্ভীর থাকলো। হুট করে বসার চেয়ারে গায়ে এলিয়ে টেবিলের উপর থাকা ছোট্ট কিউব বলটা হাতে নিয়ে খেলতে খেলতে প্রসঙ্গ পাল্টিয়ে মায়ের উদ্দেশ্যে বলল, আপনার স্বামীর খোঁজ দিলে আমার লাভ? আমি কি পাবো? হৃদের নির্দ্বিধায় আবদারে থতমত খেয়ে গেল মায়া, খানিকটা লজ্জাও পেল। আসলেই তো, হৃদ খান কি আর মায়াকে এমনি এমনি ফ্রিতে কাজ করে দেবে? অবশ্য কাজের বিনিময় লাগবে। তাহলে মায়া কেন এতক্ষণ যাবত টাকা পয়সার কথা ভাবেনি? কেন মায়ের মাথায় আসেনি দুনিয়াতে ফ্রিতে কোনো কিছু হয় না টাকা ছাড়া? ভাবলেই বা কি, মায়ের কাছে তো টাকা পয়সা নেই। হৃদ যদি মায়াকে সাহায্য করতে চেয়ে মোটা অঙ্কের টাকা চায়, তাহলে মায়া কি দিবে? কিভাবে জোগাড় করবে এতগুলো টাকা? আমার কাছে তো এই মুহূর্তে টাকা নেই, তবে আপনি আমাকে বলুন কত দিতে হবে আপনাকে, আমি টাকা জোগাড় করে দিয়ে দেব দ্রুত। বাকির কাজ ফাঁকি, বাকি শব্দটা আমার ডিকশনারিতে নেই। যা দেওয়ার নগদে দিবেন, তারপর কাজ হবে। মায়া বেশ অসহায় বোধ করলো। টাকা না থাকায় সাথে বের অপমান হলো। কত টাকায় চাই হৃদের সেটা মায়া বুঝতে পারছে না, তবে হৃদের মতিগতির বলছে সে অনেক টাকা চাইবে মায়ের কাছ থেকে। মায়া এত টাকা জোগাড় করবে কোথা থেকে? কত চাই আপনার? আমার তো অনেক কিছু চাই। আপনি কত দিতে পারবেন সেটা বলেন। আপনি বলুন। 2 লাখ। মায়া চমকে চোখ বড় বড় করে হৃদের দিকে তাকায়। এত টাকা মায়াকে বিক্রি করলেও পাওয়া যাবে না। সামান্য একটা লোকের তথ্য জোগাড় করতে 2 লাখ টাকা চাইবে এই লোক? আল্লাহ! মায়া এতক্ষণ বুঝতে পারছে এসব নেতা ফেতারা শুধু মায়ের মতন অসহায় মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে টাকা উসুল করে টাকার পাহাড় জমায়, আর কিচ্ছু না। সামান্য একটা মানুষের তথ্যের জন্য কেউ এত টাকা চায়? এত টাকা আমাকে বিক্রি করলেও পাওয়া যাবে না। আমি কিনবো, আপনাই হবেন বিক্রি আমার কাছে? এদের আপত্তিকর কথায় মায়া থতমত খেয়ে বসে। হৃদের তীক্ষ্ণ দৃষ্টি এড়াতে হাসপাস করে মায়া ফের আপত্তি জানিয়ে মিনমিনিয়ে বলল, আমার কাছে এত টাকা নেই, আপনি কমিয়ে বলুন। উহুম, কমানো যাবে না। 2 লাখই লাগবে আমার। তবে আপনাকে একটা পরামর্শ দিই, 2টা কিডনি দিয়ে কি করবেন? স্বামীর জন্য একটা কিডনি আমাকে দিয়ে দেন, আমি সেটা বিক্রি করে দিই। আমার 2 লাখ টাকাও আসবে, সাথে আপনি আপনার নিকট স্বামীর তথ্যও পেয়ে যাবেন। কি বিক্রি করবেন স্বামীর জন্য নিজের একটা কিডনি? জিতের কথায় বাবুক হলো মায়া।
কথাগুলো বেশ যুক্তিসঙ্গত মনে হলো মায়ের কাছে। মায়া, আসলেই দুইটা কিডনি দিয়ে কি করবে? একটা কিডনি বিক্রি করে দিলেই তো সমস্যার সমাধান হয়ে যায়। তাছাড়া একটা কিডনি দিয়েও তো মানুষ স্বাভাবিকভাবে চলতে পারে। সেক্ষেত্রে মায়াও বাঁচবে। কিন্তু কথা হলো, একটা কিডনি দিয়ে মানুষ বাঁচে কতদিন সেটা তো মায়া জানে না। মায়ের আগে সেটা জানতে হবে, তারপর বাকি সবকিছু। মায়া বেশ ভাবুক হয়ে প্রশ্ন করলো হৃদকে, আচ্ছা, একটা কিডনি দিয়ে মানুষ কতদিন বাঁচে? মায়াকে নিজের কথায় জালে ভাসাতে পেরে হৃদ বাঁকা হাসলো। তীক্ষ্ণ চোখ ঘুরালো মায়ের ভাবুক চেহারার দিকে। দীর্ঘ সময় নিয়ে হাতের মুঠোয় চেপে রাখা কিউব বলটা এবার টেবিলে রাখলো, আর তাতে ছোট শব্দ হলো। টিউবটা টেবিলের উপর রাউন্ড গুল তুলে হৃদ মায়াকে বলল, এই ধরেন, অর্ধাঅর্ধি বছর বাঁচবেন। যেখানে 60 বছর বাঁচতেন সেখানে এক কিডনি দিয়ে 30 বছর বাঁচবেন। 30 বছর কিন্তু কম না, হ্যাঁ, অনেক দিন কিন্তু। তাই স্বামীর জন্য একটা কিডনি বিক্রি করাই যায়, কি বলেন? হৃদের কথায় তৎক্ষণাৎ মত বদলায় মায়া, আপত্তি করে বলল, হুম, তাহলে কিডনি দেওয়া যাবে না। কিডনি প্ল্যানিং ক্যান্সেল। অন্য কিছু বলেন থাকলে। কেন? মত বদল করলেন নাকি? এখন আর স্বামী লাগবে না? হুম, স্বামীকে অবশ্যই চাই, তবে নিজের জীবনের বিনিময়ে নয়। আমার সংসারের পর নারী চাই না। দেখা গেল তাকে খুঁজতে গিয়ে একটা কিডনি আমার চলে গেল। বাকি এক কিডনি দিয়ে স্বামীর সাথে 30 বছর সংসার করার পর আমি মারা গেলে সে বাকি 30 বছর পর আবার ধেই ধেই করে আরেকটা বিয়ে করে নেবে।